হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করছি কার্ল মার্কসের আমলাতন্ত্র সম্পর্কে কি ধারণা ছিল মূলত সেইটি সম্পর্কে। তো আমলাতন্ত্র কি সেটি জানার আগে আগে কার্ল মার্কসের ধারণায় আমলাতন্ত্র কি সেটি জানার আগে আগে আমলাতন্ত্র কি বা বিউরোক্রেসি কি, এই শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে সেইটি সম্পর্কে আমাদের মূলত জানা প্রয়োজন। তো আমলাতন্ত্র যে শব্দটি ছিল বা বিউরো যে শব্দটি ছিল, এটি একটি ফরাসি শব্দ। এর অর্থ হলো ডেস্ক বা লেখার টেবিল। এটি দ্বারা একটা দপ্তর বা একটা অফিসকে বোঝানো হতো সাধারণত। আর বিউরো হলো এবার ক্রেসি বা ক্রেটিয়া, এটা একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে শাসন। ওই ডেমোক্রেসি বলি না, ওই ক্রেটিয়া বা ডেমোক্রেসি বা বিউরোক্রেসি, এইগুলোর সব কিছুর মানে হচ্ছে টু রুল বা শাসন করা, ঠিক আছে। তো আক্ষরিক করতে বিউরোক্রেসি বা আমলাতন্ত্র এটার মানে হচ্ছে একটা টেবিল বা একটা দপ্তরের শাসন, মানে রুল বাই দ্য অফিস, ঠিক আছে। তো আমলাতন্ত্র সম্পর্কে আমরা মডার্ন ধ্যান ধারণায় যেটা বুঝি সেটা হচ্ছে যে বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন মানুষ যখন হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে সেই যখন সেই আমলাতান্ত্রিক কাজে নিযুক্ত হয় তখন সেটাকে আমলাতন্ত্র বলে, এবং সেটা অবশ্যই সরকারি কাজ, ঠিক আছে। আমলাতন্ত্র অবশ্যই বেসরকারিতেও আছে, কিন্তু সরকারি ক্ষেত্রে বিভিন্ন নীতি বাস্তবায়নের জন্য যারা কাজ করে তারাই মূলত আমলা, ঠিক আছে। তো কার্ল মার্কস যিনি ছিলেন, তিনি আমলাতন্ত্রকে খুব একটা ভালো চোখে দেখেননি, কারণ তিনি মনে করেন যে আমলাতন্ত্র পুঁজিপতি শ্রেণীর থেকে আলাদা কিছু নয়। তো এখানে আমি লিখেছি যে তার যে গ্রন্থগুলো ছিল, যেমন ক্রিটিক অফ হেগেলস ফিলোসফি অফ রাইট, যেটা 1843 সালে হচ্ছে তা রচনা করেছিলেন, এবং দ্য 18 ব্রুমেয়ার অব লুইস বোনাপার্ট, এই বইগুলোতে তিনি আমলাতন্ত্র সম্পর্কে তার যে নেতিবাচক মতামত আছে সেটা পেশ করেন। ক্রিটিক অফ হেগেলস ফিলোসফি অফ রাইট, এই বইটাতে মূলত হেগেল যেখানে আমলাতন্ত্রকে ভালো চোখে দেখেছিলেন বা একটা সব কিছুর পরিপূরক হিসেবে দেখেছিলেন, রাষ্ট্রের প্রত্যেকটা কাজকে বাস্তবায়নের একটা প্রতিষ্ঠান হিসেবে আমলাতন্ত্রকে দেখেছিলেন, সেখানে হেগেলকে সমালোচনা করে যেহেতু কার্ল মার্কস আসছেন, তাই হেগেলকে এই বিষয়েও মানে আমলাতন্ত্র সম্পর্কেও তিনি সমালোচনা করেন। তাই জন্য ক্রিটিক অফ হেগেলস ফিলোসফি অফ রাইট, ঠিক আছে। এবার 18 ব্রুমেয়ার অফ লুইস বোনাপার্ট, বোনাপার্ট কে ছিল? বোনাপার্ট ছিল নেপোলিয়নের হচ্ছে ভাইপো বা ভাইয়ের ছেলে। তো এই যে বোনাপার্ট, যখন নেপোলিয়ন বিভিন্ন জায়গায় সাম্রাজ্য বিস্তার করতে, নিজের ক্ষমতা দখল করতে ব্যস্ত ছিল, তখন তিনি ফ্রান্সে লুইস বোনাপার্টকে হচ্ছে ক্ষমতায় বসান, এবং তখন দেখতে পান যে বিভিন্নভাবে মানে কার্ল মার্কস এটা লক্ষ্য করেন যে বিভিন্নভাবে লুইস বোনাপার্ট তার সামরিক বেসামরিক শক্তি, তারপরে আমলাতন্ত্রকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাজ করাচ্ছে, এবং সেখানে আমলাতন্ত্রের যে মানুষজন থাকে, আমলাতন্ত্রে যারা হচ্ছে কর্মকর্তারা থাকে, মানে যাদেরকে নিয়ে আমলাতন্ত্র আসলে গঠিত হয়, তাদের সঙ্গে যারা শ্রমিক শ্রেণী, একদম নিম্নবর্গ ক্লাস আছে, তাদের ততটা তেমনভাবে যোগাযোগ তৈরি হয় না, এবং আমলাতান্ত্রিক যারা আছে তারা হচ্ছে ওই নিম্নবর্গের মানুষদের কোনো কথাই কোনোদিন শোনে না। তারা হচ্ছে সবসময় কাজ করে, মানে আমলাতান্ত্রিকরা সবসময় রাজার কথায় কাজ করে বা যে রুলার আছে তার কথায় সবসময় কাজ করে। তো এই দুটো বইতে সাধারণত তিনি মানে কার্ল মার্কস আমলাতন্ত্র সম্পর্কে সমালোচনা করেছেন বা নেতিবাচক দিকটা তুলে ধরেছেন, আমলাতন্ত্রে কীভাবে কাজ করে, এই আর কি। ঐতিহাসিক প্রেক্ষাপটে এখানে আমি লিখেছি, মার্কস যখন তার তত্ত্ব দিচ্ছিলেন তখন প্রাশিয়া মানে এখন যেটাকে জার্মানি বলা হয়, তখন তো যেহেতু ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল তাই তখনকার নাম ছিল প্রাশিয়া, ঠিক আছে। এবং ফ্রান্সে রাজতন্ত্র এবং অভিজাততন্ত্রের দাপট ছিল। রাজতন্ত্র মানে কি, যখন রাজার একার হাতেই ক্ষমতা থাকবে, এবং অভিজাততন্ত্র মানে কি, মানে কয়েকজন একদম ওপরে বসে থাকবে, তাদের হাতেই ক্ষমতা থাকবে, আর বাকি নিচের মানুষ হচ্ছে তাদের দ্বারা মানে অভিজাতদের দ্বারা হচ্ছে পরিচালিত হবে, ঠিক আছে। তো এখানে হেগেলের বিরোধিতা, যেখানে দার্শনিক হেগেল যিনি মনে করতেন যে আমলাতন্ত্র হলো সমাজের একটি সার্বজনীন শ্রেণী। সার্বজনীন শ্রেণী মানে কি, যে সবার স্বার্থ রক্ষা করে। হেগেলের ধারণা একটু পজিটিভ ছিল আমলাতন্ত্র সম্পর্কে, কারণ তিনি রাষ্ট্রকেও ভালো চোখে দেখতেন। রাষ্ট্রের মধ্যেই একটা মানুষের যে মানে একদম বাহ্যিক বিকাশ হতে পারে সেইগুলোর সম্পর্কে হেগেল ধারণা দেয়, এবং আমলাতন্ত্র সম্পর্কেও তার যে পজিটিভ ধারণা ছিল, এবং আমলাতন্ত্রকে একটা ইউনিভার্সাল ক্লাস হিসেবে তিনি আখ্যা দিয়েছেন, সেটাকে মার্কস বিরোধিতা করেন। সেটাকে হচ্ছে মার্কস মানতে পারেন না, কারণ আমলাতন্ত্র সবসময় হচ্ছে একটা পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষার জন্যই হচ্ছে জড়িত আছে বলে মার্কসের এই ধারণা। এবং রাষ্ট্রের আধিপত্য, মার্কস দেখেছিলেন যে
রাষ্ট্র সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে একটি দানবীয় রূপ ধারণ করেছে, যেখানে আমলার সাধারণ জনগণের সেবক না হয়ে শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়। কেন শোষকের ভূমিকায়? আমলারা যেহেতু পুঁজিপতি শ্রেণী বা রুলারের কথায় সবসময় কাজ করে, তাই জনগণের কি দরকার, কি হচ্ছে সমস্যা আছে, সেগুলো আমলাদের কাছ থেকে একদম উপেক্ষিত হয়, তারা হচ্ছে ঠিকভাবে সেগুলো দেখে না। তাই আমলারা হচ্ছে শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে হচ্ছে মার্কসের মতামত। ঠিক আছে, এবার মার্কস আমলাতন্ত্রকে কীভাবে ব্যাখ্যা করেছেন বা কীভাবে সমালোচনা করেছেন সেখানে আসছি। তো আমি এখানে প্রথম পয়েন্টে লিখেছি শাসক শ্রেণীর হাতিয়ার বা ইনস্ট্রুমেন্ট অব দ্য রুলিং ক্লাস। মার্কসের মতে রাষ্ট্র হলো বুর্জোয়া শ্রেণীর পরিচালিত একটি কমিটি। বুর্জোয়া মানে পুঁজিপতি, যারা একদম সমাজের ওপরে আছে, মানে কিছুজন লোক আর কি, যে সবাই তো আর শিল্পপতি হতে পারে না, সবাই তো আর পুঁজিপতি হতে পারে না। একটা রাষ্ট্রের কিছুজন মানুষই হচ্ছে বুর্জোয়া শ্রেণী হয় এবং তাদের হাতেই সেই পুরো রাষ্ট্রটার ক্ষমতা থাকে। তো মার্কস এইভাবেই হচ্ছে বলেছেন, এবং আমলাতন্ত্র এই কমিটির নির্বাহী শাখা, মানে ওই যে বুর্জোয়া শ্রেণীর একটা শাখা মাত্র। এইরকমভাবে এটি এমনভাবে আইন ও নীতি প্রয়োগ করে যাতে ধনী শ্রেণী তার সম্পদ এবং তার ক্ষমতার সুরক্ষা করতে পারে। তাহলে এখানে কি বলতে চাইছে, যে আমলাতন্ত্র এমনভাবে হচ্ছে তাদের নিজেদের কাজ করতে থাকে পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য, যাতে সেই পুঁজিপতি শ্রেণী বা সেই ধনী শ্রেণী বা সেই বুর্জোয়া শ্রেণীর সম্পদ এবং তাদের যে ক্ষমতা সেটা সুনিশ্চিত হয় এবং সেটা সুরক্ষিত হয়। ঠিক আছে, এবার হচ্ছে পরজীবী সংস্থা বা প্যারাসিটিক বডি। মার্কস আমলাতন্ত্রকে একটি পরজীবী হিসেবে চিহ্নিত করেছেন। কেন পরজীবী? এটি সমাজের উৎপাদনশীল কাজে কোনো অবদান রাখে না, এটা শুধুমাত্র জনগণের টাকায় বিলাসিতা করে এবং নিজের ক্ষমতা বৃদ্ধি করে এবং সমাজের মূল দেহের উপর চেপে বসে একটা বোঝা মাত্র আর কি। তো মার্কস এইভাবে ব্যাখ্যা করেছেন যে কারণ ওরা পুঁজিপতি শ্রেণীর হয়ে কাজ করে, ওদের আলাদা কোনো অস্তিত্ব নেই। আমলা কখনো হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা করে না, একটা রাষ্ট্র একটা রুলারই পরিচালনা করে, কিন্তু তাদের বিহাইন্ডে, তার পিছনে যারা বসে থাকে তারা হচ্ছে আমলা, এবং আমলারা অবশ্যই হচ্ছে পরোক্ষভাবে সেই রাষ্ট্রটাকে পরিচালনা করে, কিন্তু তারা আসলেই পরজীবী। তারা যদি না জনগণের থেকে হচ্ছে টাকা পয়সা পায় বা কর পায়, তাহলে তারা তাদের কাজটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না, তাহলে তাদের জীবনযাপনটাই অসম্পূর্ণ হয়ে যাবে। তাই জন্য তারা জনগণের টাকায় ক্ষমতায় আসেন, জনগণের টাকায় আসে ক্ষমতায় রুলাররা, এবং রুলাররা হচ্ছে এই প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে হচ্ছে আমলাদেরকে নির্বাচন করেন, এবং আমলারা হচ্ছে পরজীবী হিসেবে শুধুমাত্র সেই রুলারদের যাতে স্বার্থ সুরক্ষিত হয়, সম্পদ সুরক্ষিত হয়, এই সমস্ত দিকে হচ্ছে লক্ষ্য রাখেন। তারপরে হচ্ছে গোপনীয়তা এবং ক্ষমতার রহস্যময়তা। আমলাতন্ত্র সাধারণ মানুষের কাছে নিজেকে অপরিহার্য প্রমাণের জন্য কাজের মধ্যে অপ্রয়োজনীয় জটিলতা এবং গোপনীয়তা রক্ষা করে। তিনি মানে কার্ল মার্কস এটাকে বলেন আমলাতান্ত্রিক রহস্যবাদ বা বিউরোক্রেটিক মিস্টিসিজম। এটার মানে কি, আমরা এখনকার দিনে আমলাতন্ত্রকে যেভাবে দেখি আর কি, আমলাকে যখন কোনো স্কুলে যাই, কোনো ইউনিভার্সিটিতে যাই, যদি কোনো পুলিশ স্টেশনেও যাই, যদি কোনো ডাক্তারখানাতে যাই, তাহলে আমাদেরকে সেই কাজটা করার আগে এত প্রসেস থাকে, এত প্রক্রিয়া থাকে সেই জায়গাটা পৌঁছানো অবধি। যদি কোনো বিডিও অফিসেও যাই না কেন, যে আমার কোনো ফর্ম ফিল আপ করতে হবে বা কোনো কিছু নিয়ে সমস্যা হয়েছে, তাহলে আমাকে অন্তত 2-3 ঘন্টা ওয়েট করতে হবে। এমন জটিলতা, এমন অপ্রয়োজনীয় জটিলতা, মানে তাদের যেভাবে হচ্ছে কাজের ব্যস্ততা তারা দেখায়, ততটা ব্যস্ত আসলে তারা থাকে না। তারা ক্ষমতায় যখন চলে আসে আমলাতান্ত্রিকরা, তারা এমনভাবে নিজেদেরকে সবার সামনে শো করে যাতে তাদেরকে অনেকটা উঁচু মনে হয়, এবং তাদের ক্ষমতার যেভাবে হচ্ছে অপব্যবহার তারা করে সেটা আমরা সবাই দেখতে পাই, এবং এইটাকেই হচ্ছে কার্ল মার্কস বিউরোক্রেটিক মিস্টিসিজম বলে। এর পরেরটা হচ্ছে কর্পোরেট চেতনা বা কর্পোরেট স্পিরিট। আমলারা নিজেদেরকে একটি আলাদা এবং উচ্চতর গোষ্ঠী হিসেবে মনে করে, যেটা আমি আগের পয়েন্টেই বললাম, এবং তাদের মধ্যে একটা সংকীর্ণ গোষ্ঠীগত স্বার্থ কাজ করে। কেন গোষ্ঠীগত? আমলারা যেহেতু হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আসে, এবং তাদের যে গোষ্ঠী সত্তা, তারা যে হচ্ছে সবার থেকে আলাদা এই অর্থে তারা পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষার্থে কাজ করে, এবং তারা আবার এইভাবেও হচ্ছে ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থেও কাজ করে, যাতে মার্কস আমলাতান্ত্রিক ধর্মতত্ত্ব বলে উপহাস করেছেন। ঠিক আছে, তারা রাষ্ট্রকে স্বার্থের চেয়ে নিজের পদমর্যাদা এবং প্রমোশনের উপর বেশি গুরুত্ব দেয়। তো এর পরের পয়েন্টে যাই। এর পরের পয়েন্টে হচ্ছে বিচ্ছিন্নতাবোধ।
বিচ্ছিন্নতাবোধ মানে হচ্ছে আমলাতান্ত্রিক ব্যবস্থায় নিয়মকানুন সবই হচ্ছে মানুষ সেখানে হচ্ছে নগণ্য। মানুষ যখন আমলাতন্ত্রের কাছে যায় তখন আর সে মানুষ থাকে না, তখন তার ফাইল বা কেস নম্বরে পরিণত হয়। এই যান্ত্রিকতা মানুষের রাষ্ট্র এবং সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেখায়। কার্ল মার্কসের যে তত্ত্ব আছে বিচ্ছিন্নতাবাদের তত্ত্ব বা থিওরি অফ এলিয়েনেশন, যেখানে মানুষ সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কীভাবে সমাজ তাকে বিচ্ছিন্ন করে, কীভাবে কলকারখানা তাকে বিচ্ছিন্ন করে, কীভাবে এই সমস্ত জায়গা থেকে সে বিচ্ছিন্ন হওয়ার পর, মানে সব কিছু থেকে কাটান ছাটান হওয়ার পর সে যখন নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আর সে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য নিজেকে আর মানুষ বলে গণ্য করতে পারে না। তো আমলাতন্ত্রের কাছে যায় যখন কোনো অফিসে এরকম মানুষ, এই শ্রমিক শ্রেণীর মানুষ যখন সাহায্য চাইতে যায়, তখন এত জটিলতা তাদের কাজের মধ্যে, এত হচ্ছে তাদের মধ্যে জটিলতা থাকার ফলে তারা কোনোভাবেই হচ্ছে এই শ্রমিক শ্রেণীর মানুষদের বা এই নিম্ন শ্রেণীর মানুষদের হচ্ছে সেইভাবে সাহায্য করে উঠতে পারে না। আর যদি সাহায্য করেও তাদের মধ্যে এমন একটা রুলস রেগুলেশন সবসময় থাকে, এমন একটা যান্ত্রিকতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়, যেখানে রাষ্ট্র, সমাজ এবং মানুষ থেকে হচ্ছে তারা সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো এটাই হচ্ছে কার্ল মার্কসের মতে আমলাতন্ত্র সম্পর্কে কি ধারণা ছিল। তো মার্কস এই ক্ষেত্রে হচ্ছে সমাধানও দিয়েছেন যে আমলাতন্ত্রের কীভাবে অবসান ঘটানো যেতে পারে। কারণ মার্কস বিশ্বাস করতেন আমলাতন্ত্রের কোনো সংস্কার করে লাভ নেই, একে উপড়ে ফেলতে হবে। কেন উপড়ে ফেলতে হবে? কারণ আমলাতন্ত্র খালি হচ্ছে পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষার্থে কাজ করে। তাই বিপ্লব কিভাবে আসবে? শ্রমিক শ্রেণীর বিপ্লবের মাধ্যমে বর্তমান রাষ্ট্রযন্ত্রকে ভেঙে ফেলতে হবে, ঠিক আছে। এবং প্যারিস কমিউন বা প্যারিকমিউন বানাতে হবে, যেটা মার্কস 1871 সালে প্যারিস কমিউনকে আদর্শ মনে করতেন। কি কাজে আদর্শ? আমলাতন্ত্রের পরিবর্তে একটা, মানে ওই মানুষগুলো প্যারিকমিউনে যারা থাকবে তারা হচ্ছে ওই প্রশাসনিক কাজ পরিচালনা করবে এবং আমলারা জনগণের কাছে জবাবদিহি হতে বাধ্য ছিল, ঠিক আছে। এবং রাষ্ট্রের বিলুপ্তি, চূড়ান্ত সাম্যবাদে যখন শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা হবে তখন রাষ্ট্রের প্রয়োজন ফুরিয়ে যাবে, ফলে আমলাতন্ত্রও সেইভাবে হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে। এটার মানে হচ্ছে এটাই যে মার্কস এমনভাবে নিজের একটা ধারণা পেশ করেছিলেন যেটা আসলে সাধারণত বাস্তবে কখনো হওয়া সম্ভব নয়। এবং প্যারি কমিউনের মতো এরকম যারা প্যারি কমিউনের সদস্য থাকবেন তারা কখনোই আমলাতন্ত্রকে ঠিকভাবে পরিচালনা করতে পারবে বা করার ক্ষমতা রাখে বলে সেটারও কোনো হচ্ছে গ্যারান্টি নেই। এবং রাষ্ট্রের বিলুপ্তি তো হবেই না। রাষ্ট্রের বিলুপ্তি যদি হয়ে যায়, রাষ্ট্র থেকেই মানুষের এই অবস্থা, রাষ্ট্রের যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে মানুষের আর কি অবস্থা হতে পারে সেটা তো হচ্ছে আর বলার অপেক্ষা রাখে না। তাই মার্কসের এই যে সমাধান, আমলাতন্ত্রের অবসান, এটা কি সত্যিই হচ্ছে কোনো প্রাধান্যযুক্ত একটা যুক্তিযুক্ত মতামত? আমার তো মনে হয় না। তো মার্কস যেভাবে হচ্ছে আমলাতন্ত্রকে সংস্কার চেয়েছিলেন, আর যদি বা আমলাতন্ত্র না থাকে তাহলে এই যে অফিসিয়াল কাজকর্মগুলো, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মগুলো, এগুলো তাহলে সামলাবে কারা? যদি সামলানোর মানুষ যদি শ্রমজীবী মানুষ হয়, মানে যারা হয়তো পড়াশুনো জানে না, অল্প শিক্ষিত, তারা যখন হচ্ছে সেই পর্যায়ে, সেই পদে যখন যাবে, মানে আমলাতন্ত্রের পরিবর্তে তাদেরকে যখন বসানো হবে, তাহলে মানুষ তখন কিভাবে নিজেদেরকে পরিচালনা করবে এবং নিজেদের সঙ্গে সঙ্গে পুরো জনগণকে, পুরো সেই দেশের জনগণকে পরিচালনা করবে? এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, কিন্তু আমি জানি না এটা মার্কসের আমলাতন্ত্রের এই যে সমাধান, আমলাতন্ত্রের অবসানের মাধ্যমে যে সমাধান, সেটা কতজন হচ্ছে যুক্তিযুক্ত থাকতে পারে বা কতজন এটার পক্ষে আছে। তোমাদের হলে তোমরা জানিও, যদি মার্কসের মতামত অনুযায়ী তোমরাও এই মত পেশ করো যে আমলাতন্ত্রের অবসানই হচ্ছে একটা ঠিকঠাক উপায়। থ্যাংক ইউ।